এখন আমরা দেখব অধ্যায় 1 এবং 2 বাংলাদেশ অ্যাফেয়ার্সের লিখিত বিশেষ লিখিত, সেখানে আপনার পরের পার্টটা। তো এখানে দেখেন যে যা কিছু আমাদেরকে আঁকাইতে মানে কোশ্চেন দেবে, আমাদের যদি সুযোগ থাকে সবার আগে আমরা মূল পয়েন্টটা ক্লিয়ার করবো। মূল পয়েন্টটা ক্লিয়ার করার পর যদি সুযোগ থাকে সেখানে অবশ্যই আমরা ম্যাপ দিতে পারবো। ম্যাপে চিহ্নিত করে দিলাম এটা এই অংশ, এটা প্লাস্টোসিন, এটা হচ্ছে আপনার টারশিয়ারি, এরকম চিহ্নিত করে দিলে ভালো হবে আর কি। বাংলাদেশের অবস্থান আমরা দেখাবো, অক্ষাংশ দ্রাঘি অংশ দেখাবো, তারপর হচ্ছে কর্কট, এগুলো সীমানা টিমানা দেখাবো। তারপর কার সাথে কত সীমানা আছে, 711 সমুদ্র, 271 মায়ানমার, 4156 হচ্ছে বিজিবির এটা, তো এগুলো দেখাবো। তারপর আপনার তো মোট হচ্ছে 5138 বর্গ কিলোমিটার। তো আয়তনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে যে সমুদ্র এটা দেখাতে পারি 18,813, এটা হচ্ছে আপনার বর্গ কিলোমিটার, এটা হচ্ছে আপনার সমুদ্রের যে আয়তন। আর এদিকে কি আছে আপনার, এটা তো জানি 12, 200, 354, এটা হচ্ছে আপনার সমুদ্র। তারপর হচ্ছে আর অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট। আর এদিকে আপনার হচ্ছে দ্রাঘিমাংশের মধ্যে পড়বে হচ্ছে 88 ডিগ্রি 01 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট। বনাঞ্চলের আপনার আয়তন হচ্ছে 21,657 বর্গ কিলোমিটার, 21,657 বর্গ কিলোমিটার। সমুদ্র বিজয় আমরা পাইছি কিসের ভিত্তিতে? ইকুয়াল ডিস্টেন্স নয়, আমরা পাইছি ন্যায্যতার ভিত্তিতে। এবং আপনার হচ্ছে মায়ানমারের কাছ থেকে পেয়েছি 1,11,621, 1,11,621 বর্গ কিলোমিটার। আর ইন্ডিয়ার কাছ থেকে 19,467 বর্গ কিলোমিটার। আচ্ছা, তারপরে দেখেন টারশিয়ারি, এভাবে আমরা পাহাড়গুলো দিতে পারি যে 80% আপনার হচ্ছে প্লাবন সমভূমি, 8% হচ্ছে আপনার এই যে যেটা হচ্ছে প্লাস্টোসিন, আর 12% হচ্ছে আপনার ওই যে পার্বত্য যেটা অঞ্চলগুলো আছে সেটা হচ্ছে আপনার টারশিয়ারি। তো এইভাবে ম্যাপে একটু বুঝিয়ে দিলে ভালো হবে আর কি। তো প্লাস্টোসিন 25,000 বছর আগে হয়েছে। বরেন্দ্র হচ্ছে আপনার 9,320 বর্গ কিলোমিটার, আর 6 থেকে 12 মিটার হচ্ছে উচ্চতা। আর তারপর হচ্ছে আপনার লালমাইয়ের হচ্ছে উচ্চতা 21 মিটার, 34 বর্গ কিলোমিটার হচ্ছে আয়তন। আর ভাওয়াল হচ্ছে 30 মিটার আর কি, আর হচ্ছে আয়তন হচ্ছে 4,103। সব দিতে হবে না, কোনো দুই একটা দিলেই হবে। আর প্লাবন হচ্ছে সবচেয়ে বেশি, 1,24,266, 1,24,266 বর্গ কিলোমিটার। তো পাদদেশীয় হচ্ছে এখানে রং দিন, হিমালয় হচ্ছে পলল থেকে, মানে হিমালয় থেকে যে পললগুলো আসছে সেটা হচ্ছে আপনার কি পললগুলো হচ্ছে আপনার এই পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে আর কি। এর মধ্যে পাদদেশীয় যদি বলা হয় আপনাকে বলতে হবে রংপুর আর দিনাজপুর, কারণ এরা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত। আর বন্যা প্লাবন সমভূমি হচ্ছে কী কী? ঢাকা, সিলেট, কুমিল্লা, জামালপুর, ময়মনসিংহ। তারপর হচ্ছে মানে যেগুলো হচ্ছে নদী ঘেঁষে সেগুলো হচ্ছে বন্যা প্লাবন, যেমন ঢাকা, সিলেট, কুমিল্লা, জামালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ এগুলা। আর বদ্বীপ হচ্ছে কি? সমুদ্র, নদী ও সমুদ্রের ঠেলায় নদী ভাগ হয়ে শিকড়ের মতো, অর্থাৎ নদী এবং সমুদ্রের যে বিরোধী স্রোত এই দুটা হচ্ছে যখন একসাথে মিলিত হয় তখন এটা ভাগ হয়ে কিছুটা গাছের শিকড়ের মতো জায়গাটা দেখায় আর কি, কয়েকটা জায়গায় ছড়িয়ে যায় এরকম করে আশেপাশ দিয়ে। তো এটাই হচ্ছে আপনার বদ্বীপ। তো বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের অর্থনীতিতে নদীর গুরুত্ব অবশ্যই অপরিসীম। নদী বন্দর আছে এখন 54টা। এটা যোগাযোগের ক্ষেত্রে, তারপর ব্যবসার ক্ষেত্রে, মৎস্য চাষাবাদ, পানি, ট্যুরিজম, ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রে কিন্তু অবদান রাখে। কি যোগাযোগ, ব্যবসা, মৎস্য চাষাবাদ, পানি, ট্যুরিজম, ইন্ডাস্ট্রি। আর বঙ্গোপসাগরে 475 ধরনের আর কি মৎস্য আছে। আর হচ্ছে 5 প্রজাতির লবস্টার, 5 প্রজাতির কচ্ছপ, 13 প্রজাতির প্রবাল, এগুলো হচ্ছে বঙ্গোপসাগরে আছে। 475 মৎস্য, 5 লবস্টার, 5 কচ্ছপ, 13 হচ্ছে প্রবাল। সেন্ট মার্টিন একে নারকেল জিঞ্জিরা বলা হয়। এখানে 8 কিলোমিটার হচ্ছে এটার আয়তন। আর এটা হচ্ছে ইয়া থেকে 9 কিলোমিটার, 8 কিলোমিটার হচ্ছে না না সম্ভবত টেকনাফ থেকে 8 কিলোমিটার আর কি দক্ষিণে। আর এখানে প্রবল প্রাচীর আছে। চুনাপাথর মেইনলি, এটা দ্বীপটা মেইনলি চুনাপাথর দ্বারা গঠিত এবং সি লেভেল থেকে 3.6 মিটার এটা উচ্চতা। এর গুরুত্ব কী কী? রাজনৈতিক হতে পারে, রাজনৈতিক এর মধ্যে কি সামরিক ঘাঁটি এটাতে সবাই স্থাপন করতে চায়, এটা হতে পারে। আর প্রাকৃতিক দিক দিয়ে কী হতে পারে? দুর্যোগ থেকে রক্ষা করে আমাদেরকে, ভূমিক্ষয়, এই যে পলিগুলো এখান থেকে এই সেন্ট মার্টিনের কারণে কিন্তু বেশি দূর যেতে পারে না, যার কারণে আমাদের এই জায়গাটা পলি মিশ্রিত হয় আর কি। তারপর যার কারণে হচ্ছে এই পলি যখন এখান থেকে যায় না তখন এটা অত গভীর হয় না। এই গভীর না হওয়ার ফলে এটা আমাদেরকে বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে, এই জন্য সেন্ট মার্টিনের গুরুত্ব অপরিসীম আর কি। তারপর জীববৈচিত্র্য এখানে আছে।
তারপর অর্থনৈতিক গুরুত্ব আছে, পর্যটন হয়, ওষুধ হয় এখান থেকে, প্রাণী বৈচিত্র্য বিভিন্ন আছে, তারপর খনিজ সম্পদ পাওয়া যায় এখান থেকে, মৎস্য সম্পদ, কর্মসংস্থান হয় এখান থেকে, তো অনেক ক্ষেত্রে অবদান। রাজনৈতিক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা, ভূমিক্ষয় তারপর রোধ করে, তারপর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন, ঔষধ, খনিজ, মৎস্য, কর্মসংস্থান ইত্যাদি। তো বাংলাদেশের কী কী ভৌগোলিক সুবিধা আছে, যেমন দেখেন যে কর্কট ক্রান্তি রেখা গেছে তাই নাতিশীতোষ্ণ, তারপর কৃষি হচ্ছে আবার সব সব ধরনের এরকম অনেক ধরনের ফসল এখানে ফলান, তারপর হচ্ছে এখানে নদীমাতৃক দেশ, তারপর এখানে শিল্প বাণিজ্য ভালো হবে, কারণ যেহেতু আপনার পোর্ট আছে, অনেকগুলো নদীবন্দর আছে, অনেক নদী অনেক বেশি আছে। তারপর সমুদ্র সীমা, এখানে এখানে সমুদ্র সীমা আমরা অনেক কাজে লাগাতে পারি, সমুদ্রের যে রিসোর্সগুলো ইউজ করতে পারি। তারপর এখানে এই জন্য জাহাজ ভাঙা শিল্প করতে পারি, লবণ শিল্প করতে পারি, চিংড়ি চাষ। তারপর হচ্ছে ভূরাজনৈতিক কৌশলগত সুবিধা আছে, যেমন হচ্ছে BRI, তারপর IPS, কোয়াড, এগুলো সবগুলো হচ্ছে স্থাপন করতে চাই তাদের এখানে আমাদের আপনার যে বাংলাদেশের আশেপাশে নদীবন্দরের ওখানে বা সমুদ্র বন্দরের ওখানে। তারপর যোগাযোগের একটা রাস্তা করে দেয়। তারপর হচ্ছে BBIN, তারপর হচ্ছে বাংলাদেশ BC, তারপর কি IM, বাংলাদেশ চায়না, তারপর হচ্ছে কি বাংলাদেশ চায়না, ইন্ডিয়া, মায়ানমার। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা রুট হিসেবে কাজ করতে পারে যোগাযোগের ক্ষেত্রে, এই জন্য একটা সুবিধা পায়। আর প্রাকৃতিক প্রতিরক্ষা তো সব দিক দিয়ে আপনার ইন্ডিয়া 3 দিকে আছে, আক্রমণ করতে চাইলে সবার আগে ইন্ডিয়া আক্রমণ করতে হবে, এই জন্য একটা সুরক্ষা পায়। আর বনজ আর মৎস্য সম্পদ অনেক পরিমাণ আছে, এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধার কথা বললে এখানে যে আয়তনটা অতটা বেশি না, তার 3 দিকেই হচ্ছে আপনার কি ভারত বেষ্টিত, এটা একটা সমস্যা আবার। তারপর হচ্ছে দুর্যোগ এখানে আছে, তারপর হচ্ছে নদীর সংকট আছে, তারপর ভূরাজনৈতিক সংকট আছে, এগুলো হচ্ছে মোটামুটি অনেক অসুবিধা। তো বনভূমি এখানে আপনার দেখানো হচ্ছে বাংলাদেশে ধান উৎপাদন হচ্ছে তৃতীয়, গমে পঞ্চম, মাছে তৃতীয়। ধানে তৃতীয়, মাছে তৃতীয়, গমে পঞ্চম, পাটে দ্বিতীয়, ওভারঅল হচ্ছে 10, ওভারঅল সব কিছু মিলে 10 আর কি। আর 400 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করে বাংলাদেশ এখন, গম হচ্ছে 35 লাখ মেট্রিক টন করে। তো সুন্দরবনের গুরুত্ব কী? কাঠ বেশিরভাগ এখানে পাওয়া যায়। তো সুন্দরী গাছ দিয়ে এখানে খুঁটি করা হয়, তারপর গৃহ নৌকাও তৈরি করা হয়, ধুন্দল দিয়ে পেন্সিল তৈরি হয়, ধুন্দল দিয়ে কি পেন্সিল, আর গেওয়া দিয়ে নিউজ প্রিন্টার দিয়ে আসলে হয়, গেওয়া দিয়ে কি নিউজ প্রিন্ট দিয়ে আসলে হয়। আর মধু ওষুধ পাওয়া যায় এখান থেকে। তারপর পশু পাখির সৌন্দর্য, তারপর পশু পাখি অনেক আছে। তারপর এখানে কি আছে আর 60% কাঠ সুন্দরবন থেকে আমরা পাই আর কি আমাদের দেশের। তারপর সুন্দরী দিয়ে আসবাবপত্র, দরজা, নৌকা ইত্যাদি তৈরি হয়, গোলপাতা দিয়ে ছাউনি তৈরি হয়, ঘরের ছাউনি। আর মৎস্য উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, মিঠা পানিতে দ্বিতীয়। আর 23 সেন্টিমিটার কার্প মাছ, এর কম মাছ আর কি ধরা নিষিদ্ধ। আর ইলিশের ক্ষেত্রে 25 সেন্টিমিটার। তো কার্প জাতীয় মাছে বাংলাদেশ তৃতীয়, ইলিশে হচ্ছে প্রথম। আর বিশ্বের ইলিশ উৎপাদনের 86% হচ্ছে আমাদের বাংলাদেশেই হয়। তো এখানে ব্ল্যাক টাইগার হচ্ছে আপনার লোনা, যেটা হচ্ছে আপনার বাগদা চিংড়ি, আর হোয়াইট হচ্ছে আপনার গলদা, হোয়াইট গুল বলা হয়। তো মৎস্য রপ্তানির 12% ইলিশ থেকে আসে, ভোলায় সবচেয়ে বেশি ইলিশ উৎপন্ন হয়, আর 1% GDP হচ্ছে ইলিশ আর কি। তো মৎস্য উন্নয়নে সরকারের পদক্ষেপ কী কী আছে দেখেন, এখানে 143টি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার করছে সরকার, যেগুলোতে অন্তঃপ্রজনন সমস্যা হতো সেগুলো এখানে সলভ করছে আর কি। 143টি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার। জাটকা সংরক্ষণে আপনার নভেম্বর থেকে জুন পর্যন্ত কৃষকদেরকে VGF দেয়, যাতে তারা মাছের উপর নির্ভর না করে অন্য কিছুর উপর নির্ভর করে খাওয়া দাওয়া করতে পারে। আর প্রজনন মৌসুমে 22 দিন ইলিশ আহরণ বন্ধ থাকে, ঠিক আছে, নভেম্বর থেকে জুন। আর এদিকে প্রজনন মৌসুমে 22 দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকে। তার সমুদ্র মৎস্য ব্যবস্থাপনা, এখানে হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আপনার প্ল্যান অফ অ্যাকশন নেওয়া হয়েছে। তারপর সামুদ্রিক মৎস্য আইন করেছে 2020 সালে। তারপর আরভি মিন সন্ধানী, এটা হচ্ছে জাস্ট 44টা মিশন পরিচালনা করছে 2022 পর্যন্ত। এরা হচ্ছে আপনার মাছের স্বাস্থ্য রক্ষায় বা মাছের যাতে বিলুপ্ত না হয় তাদের জন্য কাজ করে এরা। তারপর হচ্ছে 16টি সামুদ্রিক সার্ভেলেন্স চেকপোস্ট তৈরি করা হয়েছে, আরও অনেকগুলো তৈরি করা হবে আর কি। তারপর 698 স্কোয়ার কিলোমিটার এখানে হচ্ছে আপনার সংরক্ষিত মেরিটাইম রিজার্ভ ঘোষণা করা হয়েছে। তারপর মৎস্য রপ্তানি এখানে 52টির বেশি অধিক দেশে হয়, 105 প্রজাতির লাইসেন্সভুক্ত আছে। তারপর 47,000 মেট্রিক টন আপনার মাছ এখান থেকে আর কি রপ্তানি করা যায়। আর 1.80% GDP-তে অবদান রাখছে হচ্ছে এখানে মৎস্য সম্পদ থেকে, আমাদের প্রাণী সম্পদ থেকে আর খনিজ হচ্ছে আমাদের 3 প্রকার, একটা শক্তি, ধাতব আর হচ্ছে অধাতব। শক্তির মধ্যে পড়বে প্রাকৃতিক গ্যাস, কয়লা আর তেল পড়বে।
তো প্রাকৃতিক গ্যাস তো অনেকগুলো আছে, সম্ভবত এই 29টি এরকম আছে এখন। আর প্রাকৃতিক গ্যাসের 62% আপনার হচ্ছে জ্বালানিতে ব্যবহার করা হয়। তো পেট্রো বাংলার মতে আপনার হচ্ছে মোট মজুদ আছে 40.53 ট্রিলিয়ন ঘনফুট, 40.53 ট্রিলিয়ন ঘনফুট। গ্যাস হচ্ছে আপনার বিদ্যুতের 42% বিদ্যুতেই ইয়ে হয়, শিল্পতে 19%। তারপর হচ্ছে আপনার কয়লায় মোট মোট মজুদ হচ্ছে আপনার 7,823 মেট্রিক টন। দিনাজপুরে আপনার বড়পুকুরিয়া, তারপর হচ্ছে ফুলবাড়ি আর দিঘি, দিঘি কি এটা, দিঘি নালা নাকি এটা, দিঘি পাড়া, তো এই তিনটা হচ্ছে আপনার দিনাজপুরে আছে। আর খালাসপির আছে রংপুরে, জামালগঞ্জ আছে হচ্ছে আপনার জয়পুরহাট। এই 5টা হচ্ছে আপনার কয়লার জন্য। তো মানবউন্নয়ন সরকার কী করছে, শিক্ষানীতি 2010, তারপর হচ্ছে আপনার নতুন বই বিতরণ, তারপর দেখি ICT ইউজ করছে, উপবৃত্তি খুলছে, স্কুল ফিটিং করছে, তারপর হচ্ছে অগ্রাধিকার টিকা দিছে, নারী ও শিশু জাতীয় শিশু নীতি 2011-11-তে করছে এটা। তারপর যৌতুক 2018 সালে এটা নীতি প্রবর্তন করছে। তারপর বাল্যবিবাহ 2017 সালে। তাহলে কী করছে, বাল্যবিবাহ 2017 সালে, যৌতুক 2018, শিশু নীতি 2011, শিক্ষানীতি 2010, তারপর উপবৃত্তি, স্কুল ফিটিং, অগ্রাধিকার, নারী ও শিশু, বই বিতরণ, ICT ইউজ। তো স্বাস্থ্যের জন্য কী করছে, স্বাস্থ্যের জন্য 14,200টা এরকম কমিউনিটি ক্লিনিক ঘুরছে। শিশু মৃত্যু এখন 1021, মাতৃমৃত্যু হচ্ছে 1,165, আয়ু 74.6, এটা হচ্ছে UN পপুলেশনের মতে। আর যুব ক্রিয়াতে তাদেরকে করতে হবে, সমাজ কল্যাণ করতে হবে যদি আমরা মানব সম্পদ তৈরি করতে চাই। আর বৃদ্ধ আর হচ্ছে আপনার বিধবা দূরে 650 করছে ভাতা এখন। জনপ্রশাসনে 23.56% আমরা এখন দেই। আর শিক্ষাতে 14%, যোগাযোগ ও পরিবহনে 9.03। তো এগুলো সব কিছুই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য। উপবৃত্তি, তারপর নারী কোটা, নারীদের বিনামূল্যে, তারপর 12 পাস, তারপর হচ্ছে কারিগরি ক্ষেত্রে এবার বাজেটে আছে 12,678 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আর 2038 পর্যন্ত আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকবে। তারপর হচ্ছে চায়না, জাপান, কোরিয়া, এরা হচ্ছে আপনার জাতিগোষ্ঠী। আর এদিকে জাতিগোষ্ঠী আগত। আর রেস হচ্ছে আপনার গারো, মারমা, সাঁওতাল। নেশন হচ্ছে চায়না, জাপান, কোরিয়া। তো গারো দেশ সম্পর্কে একটু দেখেন আর কি। গারোরা হচ্ছে মঙ্গোলীয়, মাঝারি, চোখগুলো ছোট। এরা আচিক মান্দি পরিচয় দিতে ভালোবাসে। আর ভাষা হচ্ছে আচিক কাক্ষা। তো এদের আবাস তো জানেনি, ওই যে ময়মনসিংহ, ওখানে মাতৃ প্রধান। আর আপনার হচ্ছে 5টা আছে, গোত্র আছে, সাংমা, তারপর হচ্ছে মারেক, মমিন, শিবা, আর হচ্ছে শিরা, আর হচ্ছে আরেং। তো এখানে তাদের সমগোত্রীয় আর কি বিয়ে করা যায় না। আদি ধর্ম সাংসারিক, কিন্তু তারা এখন প্রকৃতি পূজা করে আর কি। আর অনেকে এখন খ্রিস্টান হয়ে গেছে, বেশিরভাগ এখন খ্রিস্টানই আর কি। তো উৎসব হচ্ছে ওয়ানগালা। এর খাদ্য ভাত, মাছ, মাংস, শাক, এগুলা। নাখাম হচ্ছে পুঁটি মাছের শুটকি তাদের খাওয়া। মেওয়া হচ্ছে বাঁশকরল। পোশাক তারা নারীরা পরে হচ্ছে তকমান্দা, আর পুরুষের ধুতি, লুঙ্গি এরা পরে। সাঁওতাল, এরা হচ্ছে আদি অস্ট্রেলীয়। তো এরা হচ্ছেন, এদের কালো, মাঝারি, নাক চওড়া এদের। তারপর হচ্ছে ডাবে, হর, এরা হচ্ছে নিজেদেরকে হর বলতে করতে, হর মানে মানুষ। আর 12 গোত্র আছে, এর মধ্যে হচ্ছে যে মুরমু, টুডু, হেমব্রম, এই গোত্রকে ওরা পারিস বলে। আর টোটেম বিশ্বাস, এরা হচ্ছে মানে যে প্রাণী থেকে তাদের গোত্রের নামকরণ হয়েছে সেই প্রাণী তারা খায় না। যেমন যারা হচ্ছে এরা হাঁসদা, এরা হচ্ছে হাঁস খায় না। তারপর দেবতা, এরা হচ্ছে সিংবঙ্গা দেবতা। এরা সিংবঙ্গা তো দেবে না, তার মানে সূর্য দেবতা যেখানে আছে। ধর্ম হচ্ছে মেইনলি আগে প্রকৃতি পূজারী ছিল, এখন খ্রিস্টান হয়ে গেছে মেইনলি সবাই প্রায়। তারপর সংস্কৃতি, এখানে কৃষিকাজ, বনজ সংগ্রহ এরা করে থাকে। পুরুষরা হচ্ছে গামছা পরে, নারীরা হচ্ছে হাঁটুতে শাড়ি পরে। সোহরাই হচ্ছে মেইন উৎসব, পৌষ সংক্রান্তি যেটাকে বলা হয়। চোলাই মদ এরা খায়। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, যেখানে সিধু কানু, চাঁদ, ভৈরব এরা হচ্ছে অবদান রাখছিল। তো যার ফলে কিন্তু আপনার সাঁওতাল পরগনা এরা পায়, আলাদা একটা নাম পায়। তারপর 16,50,00,000 ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। চাকমা 4,43,000 আছে। তারপর আর কি আছে এখানে, আচ্ছা, নরগোষ্ঠী, এটা হচ্ছে দৈহিক বংশগত। এটা রেস হচ্ছে ফরাসি শব্দ। তো যারা রেস, এরা হচ্ছে অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবে। আর ককেশীয়, তারপর হচ্ছে আপনার মঙ্গোলীয়, এরা হচ্ছে আপনার
এরা হচ্ছে আপনার রেস। আর ন্যাশন হচ্ছে আপনার চীনা, জাপানি এগুলা। চাকমা, এরা হচ্ছে চাকমা নামে পরিচিত হতে ভালোবাসে। তারপর হচ্ছে মঙ্গোলীয়, এরা নাকচাপটা, মুখ গোলাকার। মিয়ানমার, তারপর থাইল্যান্ড, পার্বত্য, এদের সাথে এদের মিল আছে। তারপর হচ্ছে যদিও বৌদ্ধ কিন্তু বাট লক্ষ্মীর পূজা করে। তারপর হচ্ছে সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হয় ভান্তে। চাকমাদের মধ্যে সাক্ষরতা বেশি। এরা জুম চাষ করে। আর পিনন হাতি হচ্ছে আপনার মহিলাদের পোশাক, পুরুষরা পরে হচ্ছে আপনার ধুতি শার্ট। এদের উৎসবের নাম বিজু, নিজস্ব প্রথাগত আছে। তারপর নিজস্ব এদের বর্ণমালা আছে। তো এক নজরে এরকম করে আপনি যদি দেখাই দেন যে এদের পোশাক, এটা ধর্ম, এটা উৎসবের, তাহলে কিন্তু বেশ খাতা দেবে তার কাছে কিন্তু ভালো লাগবে জিনিসটা। মানব সম্পদ 1960 সালে ফার্স্ট এটা ইউজ হয়। আইএলও হচ্ছে মানব সম্পদের 3টা বৈশিষ্ট্য বলছে: অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, কর্মনিযুক্ত করা যায় এরকম হতে হবে, আর শিক্ষা, জ্ঞান ইত্যাদি দক্ষতা যাদের আছে আর কি। তো বদ্বীপের সুবিধা হচ্ছে কি, বদ্বীপের সুবিধা সমন্বিত একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, দুর্যোগ সহনশীল একটা হবে, আর হচ্ছে দারিদ্র্য দূরীকরণ করবে, পানীয় খাদ্য নিশ্চিত করবে, অঞ্চলভিত্তিক হটস্পট করা হবে। চ্যালেঞ্জ হচ্ছে কি, অর্থায়ন, প্রশাসনিক সক্ষমতা, সমন্বয়, তারপর জলবায়ু ঝুঁকি, অবকাঠামো, কারিগরি চ্যালেঞ্জ ইত্যাদি। এটা হচ্ছে চ্যালেঞ্জ: অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সমন্বয়, জলবায়ু ঝুঁকি, অবকাঠামো, কারিগরি চ্যালেঞ্জ। তারপর হচ্ছে পানীয় খাদ্য নিশ্চিত, এটা হচ্ছে পানীয় খাদ্য নিশ্চিত, সমন্বিত ব্যবস্থাপনা, দুর্যোগ সহনশীলতা, দারিকরণ, অঞ্চলভিত্তিক হটস্পট, এটা হচ্ছে আপনার সুবিধা। যাই হোক, ধন্যবাদ।